হাই ফ্রেন্ড, গুড মর্নিং। আর তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল এক্সাম গাইড বাই নিতু। আশা করি ভালো আছো এবং সুস্থ আছো। আজ 24শে ফেব্রুয়ারি, আজকে কোনো আমাদের পরীক্ষা নেই। তো এখন আমি আলোচনা করব 20 ফেব্রুয়ারি ফোর্থ শিফট নিয়ে। 20 তারিখের ফোর্থ শিফটটা আমার করানো হয়নি, তো এখন আমি সেই 20 তারিখের ফোর্থ শিফটে এসে যাওয়া প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। তো বন্ধুরা, আগামীতে তোমরা যারা পরীক্ষা দেবে অবশ্যই বলবো প্রশ্নগুলো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, তাহলে তোমার কিন্তু পরীক্ষায় অনেক হেল্পফুল হবে। আর ভিডিওটা ভালো লাগলে একটু লাইক করে দেবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। তো চলো দেরি না করে শুরু করা যাক প্রশ্নগুলো। প্রথম প্রশ্ন দেখো, প্রথম প্রশ্ন এসেছিল আগা খান কাপ ও রঙ্গস্বামী কাপ কোন খেলার সঙ্গে যুক্ত? তো সঠিক উত্তর হকি। আগা খান কাপ ও রঙ্গস্বামী কাপ হকি খেলার সঙ্গে যুক্ত। এছাড়াও কিছু হকি টুর্নামেন্টের নাম সুলতান আজলান শাহ হকি টুর্নামেন্ট, যেটি মালয়েশিয়ায় অনুষ্ঠিত হয়, সুলতান ইব্রাহিম ইসমাইল হকি টুর্নামেন্ট, বেটন কাপ, নেহেরু সিনিয়র হকি টুর্নামেন্ট, সবই কিন্তু হকি খেলার সঙ্গে যুক্ত। এছাড়া হকি বিশ্বকাপ, হকি চ্যাম্পিয়ন লিগ, ঠিক আছে, সবই কিন্তু হকি খেলার সঙ্গে যুক্ত। হকি খেলায় প্রতিটি দলে কতজন করে খেলোয়াড় থাকে? তো হকি খেলায় প্রতিটি দলে কিন্তু 11 জন করে খেলোয়াড় থাকে। 2023 সালে এশিয়ান গেমসে ভারতীয় হকি দল পুরুষ হকি দল কিন্তু সোনা পেয়েছিল। 2023 সালে চীনের যে হংজুতে এশিয়ান গেমস হয়েছিল, সেখানে কিন্তু ভারতীয় পুরুষ দল কী পেয়েছিল? সোনা পেয়েছিল। এবং 2020 সালের টোকিও অলিম্পিকে কিন্তু ব্রোঞ্জ পদক পেয়েছিল। ঠিক আছে, চলো নেক্সট। ভারতীয় সংবিধানে ভাগ 4-এ কোন বিষয়ে আলোচনা করা হয়েছে? তো ভারতীয় সংবিধানে ভাগ 4-এ রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতি বর্ণিত আছে। ভারতীয় সংবিধানে ভাগ 4-এ কী বলা আছে? রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতি। অনুচ্ছেদ 36 থেকে 51 পর্যন্ত এই রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতি বর্ণিত আছে। ভাগ 4 এবং অনুচ্ছেদ 36 থেকে 51 পর্যন্ত। এই ভারতীয় সংবিধানে আয়ারল্যান্ড থেকে এই রাষ্ট্র পরিচালনার নির্দেশাত্মক নীতি বা ডিপিএসপি নেওয়া হয়েছিল। তোমাদের আছে 44 নম্বর ধারাটা কিন্তু আসে ইউনিভার্সাল সিভিল কোড, যেটা প্রথম উত্তরাখণ্ড বিধানসভায় কিন্তু পাশ হলো। উত্তরাখণ্ডে ইউনিভার্সাল সিভিল কোড। পরবর্তী প্রশ্ন, 2026 সালের এশিয়ান গেমস কোথায় আয়োজন করা হবে? তো 2026 সালের এশিয়ান গেমস জাপানের নাগোয়াতে অনুষ্ঠিত হবে। এটা কিন্তু আমার কমন প্রশ্ন। আমি এশিয়ান গেমস থেকে কিন্তু একটা ভিডিও করে দিয়েছি। 2023-এর যে এশিয়ান গেমস হয়েছে তার একটি সম্পূর্ণ ভিডিও আমি তোমাদের করিয়ে দিয়েছি। তোমরা এখন পর্যন্ত না দেখো, অবশ্যই নিশ্চিত 1 নম্বর পেতে ওই এশিয়ান গেমসের ভিডিওটা কিন্তু দেখে নেবে। চলো নেক্সট প্রশ্ন। ভারতে ব্যাংকিং নিয়ন্ত্রণ আইন কত সালে পাশ হয়েছিল? তো ভারতের ব্যাংকিং নিয়ন্ত্রণ আইন কিন্তু 10ই মার্চ 1949 সালে পাশ হয়েছিল এবং 16ই মার্চ 1949 থেকে কিন্তু কার্যকর করা হয়েছিল। এই ব্যাংকিং নিয়ন্ত্রণ আইন কারা পাশ করেছিল? আরবিআই, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। ভারতের সমস্ত ব্যাংকের হেড হচ্ছে আরবিআই। আরবিআই কিন্তু এই ব্যাংকিং নিয়ন্ত্রণ আইন পাশ করেছিল 10ই মার্চ 1949 সালে। আরবিআই কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? 1935 সালে কিন্তু 1 এপ্রিল প্রতিষ্ঠিত হয়েছিল। ঠিক আছে, এর সদর দপ্তর কোথায়? মুম্বাইতে। চলো নেক্সট প্রশ্ন। হর্নবিল উৎসব কোন রাজ্যের উৎসব? দেখো, এসএসসি যে সমস্ত প্রশ্নগুলোকে পছন্দ করে তার মধ্যে কিন্তু এই হর্নবিল উৎসবটি অন্যতম। তো এসএসসি পরীক্ষা হবে আর হর্নবিল উৎসব আসবে না, এটা হতে পারে না। তো হর্নবিল উৎসব কোন রাজ্যের উৎসব? তো হর্নবিল উৎসবটি কিন্তু নাগাল্যান্ডের উৎসব। কিছু কিছু প্রশ্ন তোমাদের এসএসসি খুবই জনপ্রিয়,
তার মধ্যে কিন্তু হর্নবিল অন্যতম। এই হর্নবিল আসবেই, হর্নবিল আর জনগণনা, ঠিক আছে, এইসব কিন্তু অনেক আসেই। তো হর্নবিল উৎসবটি হলো একটি বার্ষিক উৎসব যা 1 ডিসেম্বর থেকে 10ই ডিসেম্বর পর্যন্ত উত্তর পূর্ব ভারতের নাগাল্যান্ডের উদযাপন করা হয়। 2000 সাল থেকে এই উৎসবটি পালন করা হয়ে থাকে। মূলত নাগা জনগোষ্ঠী এই উৎসবটি পালন করেন। তো হর্নবিল উৎসবটি কিন্তু নাগাল্যান্ডের। এটি রাজ্য বলো কেন্দ্র বলো সমস্ত পরীক্ষায় কিন্তু এই প্রশ্নটা আসে, খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। চলো নেক্সট। পণ্ডিত রবিশঙ্কর কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত? তো পণ্ডিত রবিশঙ্কর কিন্তু সেতার বাদক। পণ্ডিত রবিশঙ্কর 1999 সালে ভারতরত্ন পুরস্কার পেয়েছিলেন, 1981 সালে পদ্মবিভূষণ পেয়েছিলেন, 1967 সালে পদ্মভূষণ পেয়েছিলেন এবং সঙ্গীত নাটক একাডেমি পেয়েছিলেন 1962 সালে। পণ্ডিত রবিশঙ্কর 1986 থেকে 1992 পর্যন্ত কিন্তু এই রাজ্যসভার সদস্য ছিলেন। রাজ্যসভার সদস্যদের মেয়াদ হচ্ছে 6 বছর। একজন সদস্যদের মেয়াদ কিন্তু 6 বছর, কিন্তু রাজ্যসভা একটি স্থায়ী কক্ষ, রাজ্যসভা কখনোই ভাঙা যায় না, ঠিক আছে। চলো নেক্সট। 1919 সালে কাদের গ্রেপ্তারের প্রতিবাদে জালিয়ানওয়ালাবাগে সবাই জড়ো হয়েছিল? তো 1919 সালে জালিয়ানওয়ালাবাগে ডক্টর সত্যপাল এবং সৈফুদ্দিন কিসলুর গ্রেপ্তারি প্রতিবাদে কিন্তু সবাই জড়ো হয়েছিল। এই জালিয়ানওয়ালাবাগ স্থানটি কোথায়? এটা পাঞ্জাবের অমৃতসরে, ঠিক আছে। আর কিসের জন্য গ্রেপ্তার হয়েছিল? তো রাওলাট আইনের প্রতিবাদে কিন্তু এই ডক্টর সত্যপাল এবং সৈফুদ্দিন কিসলুকে গ্রেপ্তার করা হয়েছিল। এই রাওলাট আইনটা কি? রাওলাট আইনটা হচ্ছে একটি কালা আইন, যেখানে যে আইনে বিনা বিচারে আটক করা যেত, ইচ্ছা মতন সন্দেহভাজন ব্যক্তিকে আটক করা যেত এবং আটক ব্যক্তিদের কিন্তু কোনো উকিল দিত না, ঠিক আছে, উকিলের কোনো সাহায্য নিতে পারতো না। তো রাওলাট আইনটা কি? 8ই মার্চ 1919 সালে দিল্লির ইম্পেরিয়াল লেজিসলেটিভ কাউন্সিল দ্বারা পাশ করা হয়েছিল একটি আইন, যা অনির্দিষ্টকালের জন্য প্রতিরোধকমূলক, অনির্দিষ্টকালের জন্য আটক, বিনা বিচারে কারাবাস, এই আইনগুলো কিছু রাজনৈতিক মামলার বিচার অনুমতি দেয় এবং বিচার ছাড়াই সন্দেহজনক ব্যক্তিকে আটক রাখার অনুমতি দেয়। তো দেখো, রাওলাট আইন এমন একটা আইন যেখানে বিনা বিচারে কারাবাস হবে, কারাবন্দীদের কোনো উকিলের সাহায্য নিতে পারবে না, পুলিশের সন্দেহ হলেই কিন্তু কোন ব্যক্তিকে আটক করতে পারবে, ঠিক আছে, তো কোনো কারণ ছাড়াই আটক। তাই এরই প্রতিবাদে কিন্তু সত্যপাল এবং সৈফুদ্দিন কিসলুকে গ্রেপ্তার করেছিলেন, ঠিক আছে। আর রাওলাট আইনকে কিন্তু কালা আইনও বলা হয়। এই রাওলাট আইনের প্রতিবাদে কিন্তু 13ই এপ্রিল 1919 সালে জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড হয়েছিল, ঠিক আছে। জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড হয়েছিল 1919 সালে 13ই এপ্রিল, যেখানে নিরস্ত্র জনতাকে কিন্তু গুলি করে মারা হয়েছিল জেনারেল আর ডায়ারের নেতৃত্বে কিন্তু 1919 সালে 13ই এপ্রিল জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড হয়েছিল। চলো নেক্সট। 2011 সালের জনগণনা অনুযায়ী ভারতের কোন রাজ্যের জনসংখ্যা সবচেয়ে কম? 2011 সালের যে জনগণনা হয়েছিল সেটা ছিল ভারতের 15তম জনগণনা। তো সেখানে কিন্তু সবচেয়ে কম জনসংখ্যা ছিল সিকিমে, আর সবচেয়ে বেশি কোথায়? উত্তরপ্রদেশে। জনঘনত্ব সবচেয়ে বেশি বিহারে, জনঘনত্ব কম সবচেয়ে অরুণাচল প্রদেশে। আর কেন্দ্রশাসিত অঞ্চলে দিল্লির জনঘনত্ব সবচেয়ে বেশি এবং আন্দামান নিকোবরের দ্বীপপুঞ্জে জনঘনত্ব সবচেয়ে কম। ভারতের জনঘনত্ব কত? 382 জন এবং লিঙ্গানুপাত কত? 943। ভারতের লিঙ্গানুপাত কত? 943 এবং জনঘনত্ব 382। ভারতের শিক্ষার হার হচ্ছে 74.04%। পরবর্তী প্রশ্ন এসেছিল, মুন্ডারি নৃত্য ভারতের কোন রাজ্যের আদিবাসীদের নৃত্য? তো মুন্ডারি নৃত্য কিন্তু ভারতের ঝাড়খণ্ডের একটি নৃত্য, ঠিক আছে। চলো নেক্সট।
মৌর্য বংশের শেষ রাজা কে ছিলেন? একটা রিপিটেড প্রশ্ন। তো মৌর্য বংশের শেষ রাজা ছিল বৃহদ্রথ। বৃহদ্রথকে পরাস্ত করেছিলেন কে? পুষ্যমিত্র শুঙ্গ। পুষ্যমিত্র শুঙ্গ কিন্তু মৌর্য বংশের শেষ শাসক বৃহদ্রথকে হত্যা করে কিন্তু শুঙ্গ বংশ প্রতিষ্ঠা করেছিলেন। আর চন্দ্রগুপ্ত মৌর্য মৌর্য বংশ প্রতিষ্ঠা করেছিলেন 321 খ্রিস্টপূর্বাব্দে ধননন্দকে পরাজিত করে। নন্দ বংশের শেষ রাজা ধননন্দকে পরাজিত করে কিন্তু চন্দ্রগুপ্ত মৌর্য 321 খ্রিস্টাব্দে মৌর্য বংশ প্রতিষ্ঠা করেন। মৌর্য বংশের সর্বশ্রেষ্ঠ রাজা হচ্ছে কি? অশোক। পরবর্তী প্রশ্ন, দ্বিতীয় ইঙ্গ বর্মা যুদ্ধ কবে হয়েছিল? তো দ্বিতীয় ইঙ্গ বর্মা যুদ্ধ 1952 থেকে 1953 সাল পর্যন্ত হয়েছিল। চলো নেক্সট। 11তম পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়কাল কোনটি ছিল? তো 11তম পঞ্চবার্ষিকী সময়কাল ছিল 2007 থেকে 2012। তখন প্রধানমন্ত্রী ছিলেন ডক্টর মনমোহন সিং। এই 11তম পঞ্চবার্ষিকী পরিকল্পনার লক্ষ্য ছিল পরবর্তী 10 বছরে মানুষের আয় দ্বিগুণ বৃদ্ধি। এটাই কিন্তু লক্ষ্য ছিল। আর প্রথম পঞ্চবার্ষিকী শুরু হয়েছিল 1951 সালে। এই পঞ্চবার্ষিকী পরিকল্পনাটা কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে? রাশিয়ার থেকে। পরবর্তী প্রশ্ন চলো। ভারতের সবুজ বিপ্লব কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনা শুরু হয়েছিল? তো ভারতীয় সবুজ বিপ্লব কিন্তু তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা শুরু হয়েছিল 1965 সালে। তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়কাল 1961 থেকে 1966। আর কংগ্রেস নেতা বা প্রধানমন্ত্রী তখনকার লাল বাহাদুর শাস্ত্রীর নেতৃত্বে ভারতের অভ্যন্তরে সবুজ বিপ্লব শুরু হয়েছিল 1968 সালে। তো যেটা অপশন থাকবে সেটাই কিন্তু তোমার। আর 1968 সালে কোনো কিন্তু পঞ্চবার্ষিকী হয়নি, তখন প্ল্যান হলিডে চলছিল। তো যার ফলে খাদ্যশস্যের উৎপাদন বৃদ্ধি হয়, বিশেষ করে পাঞ্জাব, হরিয়ানা এবং উত্তরপ্রদেশে। তো লাল বাহাদুর শাস্ত্রীর নেতৃত্বে ভারতের অভ্যন্তরে সবুজ বিপ্লব শুরু হয়েছিল 1968 সালে। আর প্রথম সবুজ বিপ্লবের শুরু হয়েছিল ভারতে কিন্তু 1965 সালে। এস স্বামীনাথনকে ভারতীয় সবুজ বিপ্লবের জনক বলা হয়। সেই জন্য এস স্বামীনাথনকে কিন্তু 2024 সালে ভারতরত্ন পুরস্কারের কথা কিন্তু ঘোষণা করেছেন, মরণোত্তর ভারতরত্ন। বিশ্ব নরম্যান বোরলগকে কিন্তু সবুজ বিপ্লবের জনক বলা হয়। নরম্যান বোরলগ কোথাকার লোক ছিলেন? ইনি কিন্তু আমেরিকার বাসিন্দা ছিলেন, আমেরিকার কৃষিবিজ্ঞানী। 1970 সালে নরম্যান বোরলগকে কিন্তু নোবেল শান্তি পুরস্কার দেওয়া হয়েছিল। 1970 সালে নোবেল শান্তি পুরস্কার দেওয়া হয়েছিল নরম্যান বোরলগকে। চলো নেক্সট। ভারতের উত্তর পশ্চিমে দিকে কোন দেশ রয়েছে? তো ভারতের উত্তর পশ্চিমে আফগানিস্তান এবং পাকিস্তান রয়েছে। ডুরান্ড লাইন ভারত এবং আফগানিস্তানের সঙ্গে যুক্ত। ভারত এবং আফগানিস্তান, ঠিক আছে, ভারত এবং আফগানিস্তান। ডুরান্ড লাইন, ঠিক আছে, ভারতের সঙ্গে ডুরান্ড লাইন। দেখো LOC লাইফ অফ অ্যাকচুয়াল কন্ট্রোল, এটা কিন্তু ভারত এবং চীন। ভারতের সঙ্গে LOC এটা LOC আছে ভারত, লাইফ অফ কন্ট্রোল এটা হচ্ছে ভারত এবং পাকিস্তান, ভুল হয়ে গেছে, পাকিস্তান। এবং LAC লাইফ অফ অ্যাকচুয়াল কন্ট্রোল এটা কিন্তু ভারত এবং চীনের মধ্যে, ঠিক আছে। LOC ভারত পাকিস্তান এবং LAC কিন্তু ভারত এবং চীনের মধ্যে অবস্থিত। এবং ডুরান্ড লাইন কোথায়? ভারত এবং আফগানিস্তানের মধ্যে রয়েছে। পরবর্তী প্রশ্ন, 2018 সালের কোন উর্দু লেখককে সাহিত্য একাডেমি পুরস্কার দেওয়া হয়? তো 2018 সালে উর্দু লেখক রোহন আব্বাসকে কিন্তু সাহিত্য একাডেমি দেওয়া হয়। এই সাহিত্য একাডেমি মোট 24টি ভাষায় দেওয়া হয়। ভারতের সংবিধানে স্বীকৃত 22টি ভাষা, এর সঙ্গে রাজস্থানী এবং ইংরেজি, ঠিক আছে, রাজস্থানী এবং ইংরেজি এই ভাষাকে কিন্তু কি দেওয়া হয়?
সাহিত্য পুরস্কার দেওয়া হয়। টোটাল কত? 24টি ভাষা। আর ভারতের সংবিধান স্বীকৃত ভাষা কয়টি? 22টি। তার সঙ্গে কি ইংরাজি আর রাজস্থান, ইংরাজি এবং রাজস্থানী এই দুটি ভাষাকে যুক্ত করে মোট 24টি ভাষায় কিন্তু সাহিত্য একাডেমি পুরস্কার দেওয়া হয়। তো সাহিত্য একাডেমি 1954 সালে নয়াদিল্লিতে প্রতিষ্ঠিত হয়েছিল। এর সাহিত্য একাডেমির বর্তমান সভাপতি চন্দ্রশেখর কাম্বারা। তো বন্ধুরা, এই 15টা প্রশ্ন তোমাদের জন্য ছিল। তো 20 তারিখে সমস্ত শিফটের প্রশ্ন আমি করে দিয়েছি এবং বাকি যে শিফটগুলো না